डोमजूर के पूर्व विधायक राजीव बंदोपाध्याय 2021 के चुनाव से पहले बीजेपी में चले गए थे, लेकिन हार के बाद उन्होंने तृणमूल में वापसी की। हालांकि उनकी वापसी पर डोमजूर के तृणमूल कार्यकर्ताओं ने विरोध किया और वरिष्ठ नेता कल्याण बंदोपाध्याय ने भी नाराजगी जताई। आज राजीव पूर्व विधायक प्रवीर घोषाल के साथ कल्याण बंदोपाध्याय से मिलने घर पहुंचे। मुलाकात के बाद राजीव ने कहा कि मैंने पार्टी बदली थी, जिससे दादा नाराज थे, लेकिन आज उन्होंने मुझे गले लगाया। हमारा रिश्ता मजबूत रहेगा। कल्याण बंदोपाध्याय ने कहा, राजू ने मुझसे आकर कहा, दादा गलती हुई, माफ कर दो। 2026 का चुनाव आ रहा है, सबको साथ काम करना होगा। उन्होंने वोटर लिस्ट में गड़बड़ी और संवैधानिक संस्थाओं के दुरुपयोग पर भी चिंता जताई। ভালো করে বল, কথা বল। আজকে রাজীব বাবু এলেন, কবিতা এলেন, নতুন জনসংযোগ কিনা জানি না, অত জনসংযোগের কি আছে। তো রাজীব জয়েন করেছে পার্টিতে অনেকদিন আগেই, সেটা আপনারা সবাই জানেন। দিদিও কিছু কিছু দায়িত্ব দিয়েছে, নির্বাচন করছে। ও আজ আমার সঙ্গে দেখা করতে এসেছিল, দেখা করলো, বললো দাদা ভুল টুল হয়েছে, ক্ষমা করো। ঠিকই আছে, পুরনো লোক তো। আর কবিতা তো অনেকদিন ধরেই রয়েছে, জয়েন করেছে। কবিতা তো বিভিন্ন প্রোগ্রামেই রয়েছে। 2026-এ নির্বাচন আসছে, সবাইকে নিয়ে তো চলতে হবে, সবাইকে নিয়ে কাজ করতে হবে। দল কাকে কি দায়িত্ব দেবে, কি করবে, সে তো পরের ব্যাপার। কিন্তু এখন তো অনেক বড় কাজের মধ্যে ভোটার লিস্ট নিয়ে বিভিন্ন কাজ আছে, তাতে থেকে সবাইকে 36 জন যে দিদি একটা কমিটি তৈরি করে দিয়েছে, তার মধ্যে রাজীবও আছে, আমিও আছি। অতএব সবাই মিলে কাজ করতে হবে। দেখা করতে এসেছিল। এমনি তো ব্যক্তিগত তো আমার সঙ্গে কোনো কিছু নেই। আমার একটা দুঃখ ছিল, কষ্ট ছিল যে তৃণমূলের থেকে এখানে চলে গেলে। কারণ তোমার তো কোনো প্রতি তো দলের কোনো অবিচার হয়নি, দল কোনো ইয়ে করেনি। এটা আমার একটা অভিমানের জায়গা ছিল। সেটাই আমি বলেছিলাম যে যেমন 2021 ঠিক নির্বাচন আগে চলে যাওয়াতে নিঃসন্দেহে একটা অসুবিধা হয়েছিল। তারপরে আমি নিজে পরিশ্রম করেছিলাম, সেই জায়গা আবার মানে জায়গার কোনো অসুবিধা নেই, রিকভারি তো করে দিতে সুন্দর ভালো জিতেছে। কিন্তু এখন ওরা ফিরে এসছে, যারা ফিরে এসছে, দিদি যাদেরকে গ্রহণ করেছে, সেখানে আমি কেন কিছু বলতে যাবো। তাতে এসছে আমার কাছে, সম্মান দেখিয়ে এসছে, এটাও তো অনেক বড় কথা। ভালো করে কাজ করুক সবাই, সবাই তো আমার ছোট ভাইয়ের মতো। না, উনি রাজীব ব্যানার্জি স্বীকার করলেন যে একটু মানে আমাদের সিনিয়র আপনি আর কি, তো বললো কল্যাণদার খারাপ লেগেছিল, আমি সেইটা আর কি এসেছিলাম একটা অনুষ্ঠানে, সেই মানভঞ্জনটা যাতে হয় সেই কারণেই এসেছি, এমনি কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। না না, ও এমনি কোনো উদ্যোগ এসেছিল, দেখা করলো দলের। আমাকে তো সবসময় বড় দাদার মতো দেখেছি, এটা তো ঘটনা। যেখানে দেখা হয়েছে সেখানে পায়ে হাত দিয়ে প্রণাম করেছে, এই করেছে, সেটা কোনো ফ্যাক্টর না। একটা অভিমান আমার ছিল যে তোমাকে দল তো কোনো কিছু করেনি, দল তো কোনো তোমাকে তো সবই দিয়েছে, সবই পেয়েছে। দলের তো কোনো অসুবিধা তুমি তো করোনি। দুজনেই এসেছিলেন, তারা গত বিধানসভা ভোটে দুজনেই বিজেপির হয়ে প্রার্থী হয়েছিল এবং তারা আবার তৃণমূলে ফিরে এসেছেন, জয়েনও করেছেন। এদেরকে নিয়ে আগামী বিধানসভা ভোটে সাংগঠনিকভাবে তৃণমূল দল কতটা উপকৃত হবে বলে মনে করছেন? সাংগঠনিকভাবে কাজ তো হবেই, অনেক যত লোক আসে তত তো কাজ বাড়ে, কাজের আরো অনেক কাজ আছে, প্রচুর কাজ আছে। শুধু একটা বিধানসভা ক্যান্ডিডেট হিসেবে নিয়ে দাঁড়িয়ে কন্টেস্ট করা জেতাটা, বা লোকসভায় দাঁড়িয়ে জেতা কন্টেস্ট করে না, দাঁড়িয়ে জেতাটাই তো সবচেয়ে বড় কথা নয়। বড় কথা হচ্ছে সাংগঠনিক কাজ প্রচুর রয়েছে। এখন ভোটার লিস্টের কাজটাই তো একটা বিশাল কাজ হয়েছে। অর্থাৎ এই কাজে তো প্রচুর লোক লাগবে, প্রচুর সিরিয়াস লোক লাগবে, যারা কাজটা করবে, খেটেখুটে করবে। তা সবাই মিলে খেটেখুটে কাজটা করবে। লাস্ট দুটো তিনটে বিধানসভা এবং লোকসভা নির্বাচনে আপনি অমানসিক পরিশ্রম করেছেন, দিনরাত ফিল্ডে ছিলেন, তো এরা আসার ফলে কি আপনার কিছু ব্যক্তিগত পরিশ্রম কিছুটা কমবে? যে পরিশ্রম করে তার কখনো পরিশ্রম কমে না। যতদিন শরীর দেবে, ঠাকুর ঈশ্বর দেব আশীর্বাদ থাকবে, দলের জন্য পরিশ্রম করেই যাব। আমি তো কারোর উপর নির্ভর করে তো দল করি না। ওপরে মমতা দিয়ে আছে, দল আছে। ব্যক্তিগত পার্টিকুলার কারোর উপর নির্ভর করে আমি দল করি না। আমি পরিশ্রম করি, আমার কনস্টিটুয়েন্সিতে বা আমাকে যেখানে দায়িত্ব দেওয়া হয়, যে জেলায় দায়িত্ব হয়, পরিশ্রম করি। আসলে ভালো, মানে যারা থাকলে হয় কি, যারা অনেক যুদ্ধের যোদ্ধা, তাদের সঙ্গে কাজ করতে একটু সুবিধা হয়। কোথাও কি মনে হচ্ছে যে পুরনো কর্মীদের ওপরে এবারে তৃণমূল একটু বেশি গুরুত্ব দিচ্ছেন, পুরনো কর্মী এবং নেতাদের উপরে? পুরনো নতুন সবাইকার উপরেই গুরুত্ব দেওয়া হচ্ছে, এরকমভাবে ভাগ করার কোনো প্রয়োজন নেই। পুরনো এবং নতুন সবাই মিলেই কাজ করবে, একসঙ্গে কাজ করবে।
কাজটা হচ্ছে দলের কাজ, দলের জন্য কাজ করতে হয়। সেখানে পুরনো নতুন এইসব আপনারা এসব ভাগাভাগি করেন, আমরা এসব ভাগাভাগি করি না, সবাই মিলেই কাজ করে, সবাইকার দরকার হয়, সবাই মিলেই কাজ করে, এটা কোনো ইয়ে নয়। সবাই কাজ শেখে, কাজ করে, আর শেখার কোনো শেষ নেই। আমার বয়স হয়ে গেছে বলে আমার শেখার শেষ হয়ে গেছে সেটাও আমি মনে করি না, প্রতিদিন আমরা শিখি। ভুতুরে ভোটার নিয়ে কি বলবেন? যে ভুতুরে ভোটার তো অসম্ভব বেড়েছে, এটা নিয়েই তো এখন ভারতবর্ষের অন্যতম আলোচনার বিষয়বস্তু। এবং আমাদের মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এপিক কার্ড নিয়ে যে সমস্ত বক্তব্যগুলো বলেছেন, একটা এপিক কার্ডে 3জন 4জন লোকের নাম রয়েছে বিভিন্ন রাজ্যে, এটা তো একটা ইলিগাল। যদি ইলেকশন কমিশন বলছে না বিভিন্ন রাজ্যে থাকতেই পারে না, পারে না, ইলেকশন কন্ডাক্ট রুলসেই এটা বাধা। এখন ব্যাপারটা হচ্ছে নির্বাচন কমিশনের কাজকর্ম বেশ কয়েক বছর ধরে একটা প্রশ্নের মধ্যে রয়ে গেছে, যার জন্য আমরা দেখেছি যে মহারাষ্ট্রে হঠাৎ করে জাম্প করেছে বা এতে জাম্প করেছে। কিন্তু এই জায়গাটাকে তো বন্ধ করতে হবে, ভোটার লিস্টের 2 নম্বরই জায়গাটা ভোটার লিস্ট। সমস্যা ভারতবর্ষের অন্য জায়গায় হয়েছে, সমস্যাটা ভারতবর্ষে রয়েছে যে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান রয়েছে, সেই সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানকে এমনভাবে কন্ট্রোল করে নিয়েছে এরা, নরেন্দ্র মোদী এবং বিজেপি। আগামী দিন কিন্তু খুব ভয়ঙ্কর দিন চলে আসছে মানুষের কাছে। সে আপনি ইলেকশন কমিশন বলুন, সে আপনি কন্ট্রোলার অডিটর জেনারেল বলুন, সেই রকম গভর্নর বলুন, যেভাবে চলছে এটা খুব একটা ভালো দিক নয়। তাহলে যে বিরোধী মুখ হিসাবে মমতা ব্যানার্জিকে তুলে আনা উচিত, এটা আপনি আগে বলেছেন। যেটা আগে বলেছি সেটা এখনো বলছি। দাদা, অনেকদিন পরে একদম কল্যাণ রাজীব 2 ব্যানার্জিকে একসঙ্গে দেখা গেল, কি বলবেন? না, এটা তো দেখুন, আমি শ্রীরামপুরে একটা পারিবারিক অনুষ্ঠানে এসেছিলাম প্রবীরদার সাথে, এবং যখন শ্রীরামপুরে বিগত দিনেও এসেছি তখনই একবার করে কল্যাণদার সাথে, এর আগেও আমি 2-3 বার এসেছি, দেখা করে গেছি। এখন মাঝে আপনারা জানেন, যেহেতু আমি এক জায়গায় অন্য দল পরিবর্তন করেছিলাম বলে দাদা মানা করেছিলেন, সেই সময় ওনার অনেক অভিমান হয়েছিল, তারপর থেকে একটা গ্যাপ ছিল। আজকে যখন শ্রীরামপুরে এসেছি তখন আমার মনে হলো একবার দাদার সাথে আমি গিয়ে একটু সৌজন্য সাক্ষাৎ করে আসি, এবং দাদাকে আমি বললাম আপনি যদি থাকেন আমি যাব, এবং দাদাও ডেকেছিলেন, তাই সকালে এলাম, দাদার সাথে একটু সৌজন্য সাক্ষাৎ করে গেলাম। রাগের আবার কি, দাদা ভাইয়ের সম্পর্কের মধ্যে ভালোবাসাও থাকবে, রাগও থাকবে, অভিমানও থাকবে, অভিযোগও থাকবে, সুতরাং এটা নিজেদের ব্যাপার। এবং দাদার সাথে আজ দেখা হয়ে অত্যন্ত ভালো লাগলো। দাদাও জড়িয়ে ধরলেন, আলিঙ্গন করলেন। আমার আশা করি আবার আমরা যেরকম দাদা ভাইয়ের সম্পর্ক ছিল, একদিকে একই দল করছি, দুজনেই আমরা দলের কর্মী, দাদা সাংসদ, সুতরাং দাদা ভাইয়ের সম্পর্ক আগামী দিনে অটুট থাকবে। আগামী বিধানসভা ভোটের সমীকরণ তৈরি হয়ে গেল কি? আমি জানি না, এর মধ্যে থেকে সমস্যা হচ্ছে সাংবাদিকরা সবসময় তার মধ্যে থেকে একটা মশলা বার করার চেষ্টা করে। এটা নিছক সৌজন্য সাক্ষাৎ, এর সঙ্গে রাজনীতিরও কোনো যোগ নেই, এর সাথে কোনো বিধানসভার যোগ নেই। আর জনসংযোগটা কতদূর হলো মোটামুটি ভোটার তালিকাকে ঘিরে? সেটা আপনারা জানেন যে দাদাও আছেন ওই কোর কমিটির মধ্যে। আমরা বিগত দিনে মিটিংয়ে বসেছিলাম এবং আমরা অলরেডি জেলায় জেলায় কাজ চলছে। একদম তৃণমূল স্তরের কর্মীদেরকেই বলা হয়েছে, কেন তারাই হচ্ছেন বুথে বুথে যান, স্কুটিনি করেন, তারাই ভোটার লিস্ট তৈরি করেন, তারাই সংযোজন বিয়োজনের মধ্যে থাকেন। সুতরাং এটাই দলের নির্দেশ যে একদম গ্রাসরুট লেভেলের যারা তৃণমূল স্তরের কর্মী তাদেরকেই প্রাধান্য দেওয়া, যাতে তারা আরও ভালোভাবে এই ভোটার লিস্টের কাজগুলো করেন এবং অনলাইনে যে অ্যাপ্লিকেশনগুলো আছে ওইগুলো দেখার দিকে আমরা বেশি করে জোর দিচ্ছি। কল্যাণদা রাজনৈতিক দিক থেকে কি উপদেশ ছিল? না, কল্যাণদা তো সবসময় দাদা মানে অভিভাবক। কল্যাণদা তো এর আগেও অনেক উপদেশ দিয়েছিলেন, সুতরাং আজকেও উনি বললেন যে একসাথে যাবেন, চলবেন, এই আর কি।